এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আঞ্চলিক সফরে বের হচ্ছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। তেহরান সফরে আসতে পারেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাফা শহরে ভবনের ফাঁদে পড়ে ইসরায়েলের ৩ সেনা নিহত। যুদ্ধ দীর্ঘ হলে বন্দির সংখ্যা বাড়বে, হামাসের হুমকি। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সত্ত্বেও আজিজ বেনজিরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, মান্নার প্রশ্ন। জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন নাকচ। ২ জুন জেলেই ফিরতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি খুব শিগগিরই আঞ্চলিক কয়েকটি দেশ সফরে বের হচ্ছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে সে বিষয়টি সামনে রেখে মূলত তিনি এই সফর করবেন। আজ জানান, তবে কখন এবং কোন কোন দেশ তিনি সফর করবেন তা অবৈধ। ইসরায়েলের দখলদার সরকার গতকাল এই ৩ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। নিহত ৩ সেনাই ইসরায়েলের নাহল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নের সদস্য ছিল। এই ৩ সেনা মৃত্যুর মধ্য দিয়ে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সেনা মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯১ জনে। ৩ সেনার মৃত্যুর ব্যাপারে ইসরায়েলি সেনারা তদন্ত করে বলেছে যে একটি ভবনের ভেতরে ফাঁদ পেতে তাদেরকে হত্যা করা হয়েছে। সেখানে হত্যার আগে বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় ৫০তম ব্যাটালিয়নের ১ অফিসার এবং ২ সৈনিক মারাত্মকভাবে আহত হয়েছে। এছাড়া আরেক অফিসার মাঝারি পর্যায়ের আহত হয়েছে। এদিকে গতকাল উত্তর গাজায় প্রচণ্ড যুদ্ধের মধ্যে ইসরায়েলের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের একজন সেনা অফিসার এবং একজন সৈনিক মারাত্মকভাবে আহত হয়েছে। হামাসের শীর্ষ পর্যায়ের নেতা বাসেম নাইম বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকার অর্থ হচ্ছে আরও ইসরায়েলি গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী হবে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে বাসেম নাইম কথা বলেন। ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল 12 থেকে প্রচারিত খবরে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত ইসরায়েল। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হামাস নেতা বাসেম বলেন, ইসরায়েলি শব্দের মারপেচ অগ্রহণযোগ্য। এটি শুরুতেই স্পষ্ট হওয়া উচিত যে হামাসের দাবি হচ্ছে একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি।
হামাসের এই নেতা জোর দিয়ে বলেন, যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের কিংবদন্তির পারফরমেন্সের উপর নির্ভর করে যুদ্ধবিরতির ব্যাপারে হামাস তার অবস্থান ঠিক করেছে। তিনি বলেন, রাফা ক্রসিংয়ে ইসরায়েলের দখলদারিত্ব বহাল রেখে হামাস ইসরায়েলের সাথে নতুন কোনো আলোচনায় বসতে আগ্রহীও নয়। তিনি বলেন, আমরা আলোচনার নতুন কোনো দরজা খুলতে আর প্রস্তুত নই। ইহুদিবাদী ইসরায়েলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান নাৎসি সরকারের সঙ্গে তুলনা করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি পাশবিকতার বিরুদ্ধে যেভাবে গোটা বিশ্ব ফুঁসে উঠেছে তাতে এই নাৎসি সরকারের টিকে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। হাসান নাসরুল্লাহ গত রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, আমি এ অঞ্চলে নাৎসি সরকারের কোনো ভবিষ্যৎ দেখছি না। তিনি বলেন, গত রোববার গাজা উপত্যকার রাফা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি সেনারা যে নির্দয় বোমাবর্ষণ করেছে তা কেবল এই সরকারের পতন এবং ধ্বংস ত্বরান্বিত করবে। লেবাননের হিজবুল্লাহ নেতা বলেন, ওই হামলা প্রমাণ করেছে ইসরায়েলিরা ইউরোপ জুড়ে পাশবিকতা পরিচালনাকারী নাৎসিদের চেয়েও জঘন্য। তিনি সরাসরি বলেন, এই দখলদার সরকারের বিবেক বুদ্ধি কিংবা নীতি নৈতিকতার বালাই নেই এবং এটি নাৎসিদের চেয়েও খারাপ। মান্না আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এ প্রশ্ন তোলেন। মাহমুদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা বিকেলে ডাকে, অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাভ হয়ে যায়। এরকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন। মানুষের মুক্তির দাবিতে, এই দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে কেন এখন পর্যন্ত আজিজ বেনজিরকে গ্রেপ্তার করা হয়নি, তাদের নামে মামলা হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামুন। দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তার জামিনের মেয়াদ 7 দিন বাড়ানোর যে আবেদন করেছিলেন তা নিয়ে শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত কেজরিওয়ালের আবেদন খারিজ করে দেওয়ায় 2 জুন তিহার জেলে ফিরতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল 10 মে। সেখানেই 2 জুন ফের তিহার জেলে আত্মসমর্পণের কথা বলে দেওয়া হয়েছিল। গতকাল সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি কেজরিওয়ালের পক্ষে আদালতে জানিয়েছিলেন যে তার মক্কেলের শারীরিক অবস্থা ভালো নয়। তিহার জেল কর্তৃপক্ষ সঠিকভাবে তার দেখভাল করছে না। এই পরিস্থিতিতে তার বিস্তৃত মেডিকেল পরীক্ষা করা প্রয়োজন। মনু সিংভি তার আবেদনে আরও জানান যে জামিনে মুক্তি পাওয়ার পর আপ নেতা জনসমক্ষে দৃশ্যমানই রয়েছেন, ফলে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার শর্ত লঙ্ঘনের কোনো প্রশ্ন নেই। তবে আজ তার আবেদন নাকচ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, চাইলে নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারেন কেজরিওয়াল। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবির উপপ্রধান এবং সীমান্তরক্ষী বাহিনীর প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোটভুক্ত দেশগুলো রাশিয়ার উপর সম্ভাব্য পরমাণু হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। রুশ গণমাধ্যম রিয়া নভস্কিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। তিনি সম্ভাব্য পরমাণু হুমকির গুরুত্ব তুলে ধরে বলেন, তার বাহিনীকেই এই হুমকি মোকাবেলা করতে হবে। জেনারেল কুলিশভ বলেন, রাশিয়ার সীমান্তের কাছে নেটো গোয়েন্দাদের তৎপরতা বাড়ছে।
নেটো বাহিনীর সামরিক প্রশিক্ষণ জোরদার করেছে। এসব প্রশিক্ষণে রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা সহ সম্ভাব্য আক্রমণের দৃশ্যপট তৈরি করা হয়েছে। নেটোভুক্ত বিভিন্ন দেশে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে রাশিয়া এর আগে কঠোর সমালোচনা করেছে। বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড এবং তুরস্কের মতো দেশে আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েন করছে, অথচ এসব দেশে নিজস্ব পরমাণু অস্ত্র নেই। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম ওমারভ বলেছেন, তার দেশ খুব শিগগিরই মার্কিন নির্মিত F-16 জঙ্গি বিমান হাতে পাচ্ছে, তবে যে কয়েকটি বিমান পাবে তার অর্ধেক আসতে বেশ দেরি হবে। তিনি বলেন, কিয়েভ আশা করছে পশ্চিমা মিত্ররা খুব শিগগিরই F-16 বিমান সরবরাহ করবে। ওমারভ দাবি করেন, রাশিয়া যুদ্ধক্ষেত্রে আরও অনেক বেশি শক্তি এবং অস্ত্র মোতায়েন করছে এবং রুশ সেনারা উত্তরাঞ্চলে নতুন যুদ্ধক্ষেত্র খোলার চেষ্টা করছে। রাশিয়া অব্যাহতভাবে ইউক্রেনীয় জাতিকে ধ্বংসের চেষ্টা করছে। তিনি বলেন, আমরা সহ্য করছি, তবে অবশ্যই আমাদের আরও অস্ত্র দরকার, আমরা আরও গুলি চালানোর শক্তি দরকার, আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার, আমরা তাদের আমাদের দেশে প্রবেশ করতে দেব না। ওমারভ বলেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আক্রমণ প্রতিহত করার জন্য আমাদের যথাসময়ে অস্ত্র সরবরাহ দরকার। চলতি মাসের শুরুর দিকে রাশিয়া উত্তর গাজা শহরের মেয়র খার্কিভ অঞ্চলের উপর আক্রমণ শুরু করেছিল, তবে ইউক্রেন দাবি করেছে যে তারা নতুন ফ্রন্টকে স্থিতিশীল করতে সক্ষম হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা কিয়েভকে বিপুল পরিমাণ সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো কার্যত ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় তিনি সেখানে সংক্রামক রোগের বিস্তার বৃদ্ধির বিষয়ে সতর্ক করে দিয়েছেন। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গাজা শহরের মেয়র ইয়াহিয়া রুশদি আল সেরাস স্বাস্থ্যসেবা ও পানীয় জলের মারাত্মক অভাবের কথা জানিয়ে শিশুদের তীব্র খাদ্যের অভাবের পাশাপাশি বিভিন্ন ময়লা আবর্জনার কারণে সংক্রামক রোগের বিস্তার সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছেন। তীব্র জ্বালানির অভাবে গাজার বাসিন্দাদের জন্য পানীয় জল সরবরাহ করা বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গাজার স্বাস্থ্য পরিষেবায় বিপর্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজা শহরের স্বাস্থ্যকেন্দ্রগুলো ধ্বংস করছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,945 কিলোহার্টজে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাফা শহরে ইসরায়েলি অপরাধ যজ্ঞের নিন্দা জানিয়ে বিশ্বজুড়ে নানা অঞ্চলে স্বতঃস্ফূর্ত মিছিল ও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এ সম্পর্কে দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন আমির হোসেন। রাফা শহরে ইসরায়েলি অপরাধ যজ্ঞের নিন্দা জানিয়ে বিশ্বজুড়ে নানা অঞ্চলে স্বতঃস্ফূর্ত মিছিল ও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। প্রতিবাদীরা গাজায় যুদ্ধ অবসানের ও ইসরায়েলি অপরাধ যজ্ঞ বন্ধের দাবি জানাচ্ছেন। তুরস্কের ইস্তাম্বুল, জর্দানের রাজধানী আম্মান, ব্রিটেনের ম্যানচেস্টার, ইরাকের রাজধানী বাগদাদ ও জার্মানির রাজধানী বার্লিন সহ বিশ্বের বহু শহরে এইসব বিক্ষোভ হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল রোববার রাতে রাফার পশ্চিম উত্তরাংশে শরণার্থীদের নানা কেন্দ্রে ও তাঁবুগুলোতে নির্বিচার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে কমপক্ষে
জন ফিলিস্তিনি শহীদ হন। গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতিবাদে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে তুরস্কেও। তুরস্কে ইসরায়েলি কনসুলেটে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারী প্রতিবাদীরা। মার্কিন কনসুলেটের সামনে এবং শহরের অন্য আরেকটি এলাকায়ও প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিবাদীরা একটানা 8 মাস ধরে চলমান বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তাদের হাতে থাকা কয়েকটি ব্যানারে লেখা ছিল, ফিলিস্তিনকে মুক্ত করো, ইসরায়েল ও তার সহযোগী আমেরিকা ধ্বংস হোক বলে তারা স্লোগান দেন। সম্প্রতি গাজার সবচেয়ে দক্ষিণে রাফা শহরে নারী ও শিশুদের উপর যে পৈশাচিক গণহত্যা চালিয়েছে বর্ণবাদী ইসরায়েল, তাতে ইসরায়েলের বিরুদ্ধে গোটা বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ মিছিল ও নিন্দার ঝড় আবারও জোরদার হচ্ছে। রাফায় ইসরায়েলি গণহত্যার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের দাবি জানিয়েছে আলজেরিয়া। পাকিস্তান রাফায় ফিলিস্তিনি শরণার্থীদের উপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের অবমাননা বলে উল্লেখ করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেছেন, গাজা উপত্যকা যে ভয়াবহ আগ্রাসন চলছে এবং দানবীয় আতঙ্ক বিরাজ করছে তার অবশ্যই অবসান হতে হবে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান নাৎসি সরকারের সঙ্গে তুলনা করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি পাশবিকতার বিরুদ্ধে যেভাবে গোটা বিশ্ব ফুঁসে উঠছে তাতে এই নাৎসি সরকারের টিকে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সৈয়দ নাসরুল্লাহ গত রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, আমি এই অঞ্চলে নাৎসি সরকারের কোনো ভবিষ্যৎ দেখি না। তিনি বলেন, গত রোববার গাজা উপত্যকার রাফা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে বন্ধ করার যে আহ্বান জানাচ্ছে, ইহুদিবাদী ইসরায়েল রাফা শহরের তাঁবুতে হামলা চালিয়ে তার জবাব দিয়েছে। তিনি আরো বলেন, রাফাতে চালানো হামলায় নিহত শিশুদের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি, আর এই ঘটনা প্রমাণ করে ইসরায়েল কতটা অসভ্য, বর্বর ও নির্মম। ইসরায়েলি বর্বরতা ও পৈশাচিকতার ব্যাপারে মার্কিন সরকার সহ পশ্চিমা সরকারগুলো এবং ইউরোপীয় জোটে মৃদু সমালোচনা বা তিরস্কার যে লোক দেখানো ভণ্ডামি, তাতেও কোনো সন্দেহ নেই। ইউরোপের কয়েকটি সরকার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবির প্রতি তাদের সমর্থন ঘোষণা করলেও তা বর্ণবাদী ইসরায়েলকে শায়েস্তা বা একঘরে করার জন্য মোটেই যথেষ্ট নয়, বরং ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ইসরায়েলি নেতাদের বিচারের ব্যবস্থা